হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমাদের অবজেক্টিভ হিস্ট্রির যে সিরিজটা শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় দিন, এবং আজকে আমরা বৈদিক যুগ থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি কোশ্চেন আলোচনা করব। মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি কোশ্চেন, এবং এখানে প্রত্যেকটি এমসিকিউ এনসিইআরটি প্যাটার্নের উপর বেস করে সিলেক্ট করা হচ্ছে, যা সমস্ত এক্সামের জন্য খুব উপযোগী। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ইন্ডিয়ার একটি বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম, অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে সমস্ত উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। আমাদের ডেসক্রিপশান বক্সে আনএকাডেমির লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নাও এবং ফ্রি ক্লাসেসগুলো দেখার জন্য আমাদের এই রেফারেল লিঙ্কটা ব্যবহার করো। এবং ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ প্রত্যেকটি ক্লাসের পর আমাদের টেলিগ্রাম গ্রুপে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, বৈদিক সভ্যতার স্থাপনা কারা করেন? অপশান 1 দ্রাবিড়রা, অপশান 2 আর্যরা, অপশান 3 হরপ্পানরা এবং অপশান 4 কোনোটিই নয়। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 আর্যরা। আর্যরাই ভারতবর্ষে বৈদিক সভ্যতার স্থাপনা করে, এবং আর্যরা ভারতবর্ষে কোন সময় আসে? অ্যারাউন্ড 1500 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে আর্যরা আসে, এবং তারা খাইবার পাসের সাহায্যে ভারতবর্ষে প্রবেশ করে, এবং ভারতবর্ষে প্রবেশ করে তারা পাঞ্জাব তীরবর্তী অঞ্চলে বা পাঞ্জাবের উপকূলবর্তী অঞ্চলে বসতি স্থাপন করে। নেক্সট, বৈদিক সাহিত্য নিম্নলিখিত কী নামে পরিচিত? অপশান 1 শ্রুতি, অপশান 2 স্মৃতি, অপশান 3 সংহিতা এবং অপশান 4 বেদাঙ্গ। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 শ্রুতি। বৈদিক সাহিত্য শ্রুতি নামে পরিচিত কেন? কারণ সেই সময় কোনো লেখার সময় সমস্ত কিছুই শুনে শুনে মনে রাখতে হতো, এই জন্য বৈদিক সাহিত্যের অপর নাম শ্রুতি। নেক্সট, ঋগ্বেদে নিম্নলিখিত কোন দেবতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? অপশান 1 অগ্নি, অপশান 2 ইন্দ্র, অপশান 3 বরুণ এবং অপশান 4 বিষ্ণু। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 ইন্দ্র। ভগবান ইন্দ্রকে ঋগ্বেদে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই ইন্দ্রকে উদ্দেশ্য করেই শুধুমাত্র 250টি স্তুতি রচনা করা হয়েছে। এবার আমরা দেখব যে ইন্দ্র আবার অন্যান্য কী নামে পরিচিত ছিলেন। ইন্দ্র ছাড়াও আবার রথেষ্ট অর্থাৎ কার ওয়ারিয়র, অপশান এবং দ্বিতীয় জিতেন্দ্র অর্থাৎ উইনার, এবং সোমাপা অর্থাৎ সোম ড্রিঙ্কার নামে পরিচিত ছিলেন। তো আমরা এখানে যে এডিশনাল ইনফরমেশানগুলো প্রোভাইড করছি সেগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে, কারণ আমাদের একটা এমসিকিউ থেকেই আরও বিভিন্ন তোমরা এডিশনাল ইনফরমেশান পেয়ে যাচ্ছ, যেগুলো পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। নেক্সট, রিটার্ন অফ দি আর্য বইটির লেখককে? অপশান 1 ভগবান এস গিডওয়ানি, অপশান 2 এল.ডি. কাল্লাল, অপশান 3 অভিনাশ চন্দ্র দাস এবং অপশান 4 ডি.এস. ত্রিদেবী। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 ভগবান এস গিডওয়ানি। ভগবান এস গিডওয়ানি। নেক্সট, নিম্নলিখিত কোন নদীটির উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায় না? অপশান 1 সিন্ধু, অপশান 2 সরস্বতী, অপশান 3 নর্মদা এবং অপশান 4 তাপ্তি। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 তাপ্তি। এবার আমরা যদি দেখি যে ঋগ্বেদে কোন কোন নদীগুলির উল্লেখ পাওয়া যায়, সেই ক্ষেত্রে নদীগুলির নাম হলো কাবুল, সত্তা, কুরদাম, গোমাল, ইন্দাস বা সিন্ধু, ঝেলাম, চিনাব, রাভি, সুতলেজ ইত্যাদি। এই সমস্ত নদীগুলির উল্লেখ ঋগ্বেদে পাওয়া গেলেও আমরা তাপ্তি নদীর কোনো উল্লেখ কিন্তু ঋগ্বেদে পাইনি। সেই ক্ষেত্রে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 তাপ্তি। নেক্সট, বৈদিক যুগে চিনাব নদী কী নামে পরিচিত ছিল? অপশান 1 অস্কিনী, অপশান 2 পারুসানি, অপশান 3 শতদ্রু এবং অপশান 4 ভিতস্তা। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, তোমরা যারা
অ্যান্সারগুলো করতে পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 অস্কিনি। এবং এই চিনাব নদী অস্কিনি ছাড়াও অন্য কী নামে পরিচিত ছিল? চন্দ্রভাগা বা ইচ্ছামতি। এবং এবার আমরা যদি বিভিন্ন বৈদিক নদীর মডার্ন নামগুলো দেখি, সেই ক্ষেত্রে কী হবে? পারুসানির বর্তমান নাম কি? রাভি। শতদ্রু বা শতদ্রির বর্তমান নাম কি? সুতলেজ। এবং ভিতাস্তার বর্তমান নাম কি? ঝিলাম। নেক্সট, নিম্নলিখিত কোনটি শ্রুতির অন্তর্গত নয়? অর্থাৎ এর মধ্যে কোনটি শ্রুতির মধ্যে আসে না? অপশান 1 বেদাঙ্গ, অপশান 1 ব্রাহ্মণ, অপশান 2 বেদাঙ্গ, অপশান 3 আরণ্যক এবং অপশান 4 উপনিষদ। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 বেদাঙ্গ। বেদাঙ্গ কি? বেদাঙ্গ হলো একটি পোস্ট বৈদিক লিটারেচার, অর্থাৎ বৈদিক যুগের পরবর্তী যুগের সাহিত্য। এবং এই বেদাঙ্গের 6টি ভাগ আছে। এই বেদাঙ্গের 6টি ভাগ কী কী? সেই ভাগগুলি হলো শিক্ষা, কল্প, ভয়াকর্ণ, নিরুক্ত, ছান্দোগ্য এবং বা ছন্দস এবং জ্যোতিষ। নেক্সট, ঋগ্বেদের কোন মণ্ডল থেকে আমরা সৌরজগৎ সম্পর্কে ধারণা পাই? অপশান 1 দ্বিতীয় মণ্ডল, অপশান 2 চতুর্থ মণ্ডল, অপশান 3 নবম মণ্ডল এবং অপশান 4 দশম মণ্ডল। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 দশম মণ্ডল। ঋগ্বেদের দশম মণ্ডল থেকে আমরা সৌরজগৎ সম্পর্কে ধারণা পাই। এবং এই দশম মণ্ডলের 129তম শ্রুতি থেকেই কিন্তু আমরা সৌরজগতের ধারণাটা পাই। নেক্সট, 10 রাজার যুদ্ধ নিম্নলিখিত কোন নদীর তীরে হয়েছিল? অপশান 1 সিন্ধু, অপশান 2 সরস্বতী, অপশান 3 পারুসনী এবং অপশান 4 ভিতস্তা। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 পারুসনী, অপশান 3 পারুসনী। নেক্সট, নিম্নলিখিত কোনটি সম্পর্কে উপনিষদে আলোচনা করা হয়েছে? অপশান 1 ধর্ম, অপশান 2 যোগশাস্ত্র, অপশান 3 দর্শন এবং অপশান 4 আইন। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 দর্শন। নেক্সট, ঋগ্বেদে সর্বাধিক শ্লোক কোন দেবতাকে উদ্দেশ্য করে রচনা করা হয়েছে? তোমরা যারা অ্যান্সার পারবে তারা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। অপশান 1 ইন্দ্র, অপশান 2 ব্রহ্মা, অপশান 3 বিষ্ণু এবং অপশান 4 শিব। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান 1 ইন্দ্র। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করেছিলাম যে ঋগ্বেদে বা বৈদিক যুগে কোন দেবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু রাইট অ্যান্সার হয়েছিল ইন্দ্র। এবং সেখানে তোমরা যদি এডিশনাল ইনফরমেশানগুলো লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে যে সেখানে এডিশনাল ইনফরমেশানে লেখা ছিল যে শুধুমাত্র ইন্দ্রকে উদ্দেশ্য করেই ঋগ্বেদে 250টি শ্রুতি বা স্তব রচনা করা হয়েছে এবং এই সংখ্যাটাই হলো সর্বাধিক। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ইন্দ্র। নেক্সট, ঋগ্বেদের জন বা জন শব্দটির উল্লেখ কতবার পাওয়া যায়? অপশান 1 75 বার, অপশান 2 175 বার, অপশান 3 275 বার এবং অপশান 4 375 বার। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 275 বার। কিন্তু ঋগ্বেদে এই জন শব্দটির উল্লেখ 275 বার পাওয়া গেলেও জনপদ শব্দটির কিন্তু কোনো উল্লেখ আমরা পাই না ঋগ্বেদে। এবং রাজ্য শব্দটি ঋগ্বেদে শুধুমাত্র একবারই উল্লেখ পাই। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। নেক্সট, নিম্নলিখিত কোনটিতে আমরা সর্বপ্রথম গোত্র শব্দটির উল্লেখ পাই? অপশান 1 ঋগ্বেদ, অপশান 2 সামবেদ, অপশান 3 যজুর্বেদ এবং অপশান 4 অথর্ববেদ। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঋগ্বেদ। ঋগ্বেদ থেকেই আমরা সর্বপ্রথম গোত্রের ধারণাটি পাই। নেক্সট, বৈদিক যুগে নিম্নলিখিত কোন পশুটি অহন্য বা অগণ্য নামে পরিচিত ছিল? অপশান 1 ভেড়া, অপশান 2 গরু, অপশান 3 হাতি এবং অপশান 4 কোনোটিই নয়। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 হাতি। নেক্সট, তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি একটা বেস্ট প্ল্যাটফর্ম।
আনএকাডেমিতে তোমরা কী কী পাও তোমরা একবার দেখে নাও। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো এডুকেটর পাচ্ছ, নিজেদের পছন্দ মতো ব্যাচ পাচ্ছ, এবং আরও কি পাচ্ছ, একটা ওয়েল স্ট্রাকচার ডেলি রুটিন পাচ্ছ, যা তোমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এবার আমরা দেখে নেব যে আনএকাডেমি তোমাদের জন্য নতুন কী নিয়ে এসেছে। এখানে প্রত্যেকটা ক্লাসেই ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এবং প্রত্যেকটি ক্লাস হবে ইন্টারেক্টিভ ক্লাস, অর্থাৎ তোমরা চ্যাট এবং পোল সেকশনের মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরের সাথে কমিউনিকেট করতে পারবে, এবং অর্থাৎ তাদের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে পারবে। এবং কি প্রত্যেকটা ক্লাসের শেষে লিডার বোর্ড দেওয়া হচ্ছে, যা তোমাদের সেলফ অ্যানালাইসিস করতে সাহায্য করবে। তোমাদের প্রিপারেশন কীরকম আছে তা তোমরা এই লিডার বোর্ডের মধ্যে দিয়ে বুঝতে পারবে। এবং আবার কী পাচ্ছ, প্রত্যেকটা স্ট্রাকচার্ড কোর্স পাচ্ছ, যেমন কুইজ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ, এবং ডুয়েল এডুকেটর ক্লাসেস পাচ্ছ। ডুয়েল এডুকেটর ক্লাসেস বলতে কি না, যেখানে একটা টপিকের উপরেই দুজন এডুকেটর একসাথে তোমাদের বোঝাবেন। তো তোমরা যারা এখনও পর্যন্ত আনএকাডেমির প্রিপারেশন নাওনি তারা অবশ্যই প্রিপারেশন নিয়ে নিতে পারো। তো তোমরা একবার সাবস্ক্রিপশান প্ল্যানগুলো দেখে নাও। এখানে তোমরা 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস, অর্থাৎ 2 বছর পর্যন্ত একসাথে প্রিপারেশন নিতে পারো। এবং তোমরা যদি প্রিপারেশন নিতে ইচ্ছুক থাকো তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যে রেফারেল কোড প্রোভাইড করা হচ্ছে, সেই রেফারেল কোড ব্যবহার করে এই এন্টায়ার কোর্স ফিজের উপর ফ্ল্যাট 10%-এর একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমির লিঙ্কও দেওয়া আছে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, তো ওখান থেকে তোমরা রেফারেল কোডটা পেয়ে যাবে। নেক্সট আবার কোশ্চেনে ফেরা যাক। নিম্নলিখিত কোথায় আমরা গঙ্গা ও যমুনার উল্লেখ পাই? অপশন 1 ঋগ্বেদ, অপশন 2 অথর্ববেদ, অপশন 3 শতপথ ব্রাহ্মণ, এবং অপশন 4 ছান্দোগ্য উপনিষদ। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 ঋগ্বেদ। নেক্সট, গায়ত্রী মন্ত্র নিম্নলিখিত কার উদ্দেশ্যে রচিত হয়েছে? এটা আশা করি সবাই উত্তর দিতে পারবে। অপশন 1 ইন্দ্র, অপশন 2 অদিতি, অপশন 3 গায়ত্রী, এবং অপশন 4 সাবিত্রী। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 সাবিত্রী। নেক্সট, ঋগ্বেদে কোন নদীটির উল্লেখ সর্বাধিকবার পাওয়া যায়? অপশন 1 সিন্ধু, অপশন 2 শতদ্রু, অপশন 3 সরস্বতী, এবং অপশন 4 নাকি কোনোটিই না। তো এই ক্ষেত্রে ঋগ্বেদে সর্বাধিক উল্লেখ্য নদী হয়ে যাবে আমাদের অপশন 1 সিন্ধু। ঋগ্বেদে আমরা সিন্ধু নদীর উল্লেখ সর্বাধিকবার পেয়ে থাকি। নেক্সট, জ্যোতিষশাস্ত্রের উপর প্রথম বই কে রচনা করেন? এখানে তোমাদের বলতে হবে জ্যোতিষশাস্ত্রের উপর প্রথম বই কে রচনা করেন এবং সেই বইটির নাম কি। তো অপশন 1 পানিনি, অপশন 2 পতঞ্জলি, অপশন 3 কাত্যায়ন, এবং অপশন 4 মহর্ষি ভৃগু। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 মহর্ষি ভৃগু। মহর্ষি ভৃগুই প্রথম জ্যোতিষশাস্ত্রের উপর বই লেখেন, এবং সেই বইটির নাম ছিল ভৃগু স্মৃতি। এবং মহর্ষি ভৃগুকে ফাদার অফ হিন্দু অ্যাস্ট্রোলজি, অর্থাৎ ভারতীয় জ্যোতিষশাস্ত্রের জনকও বলা হয়। নেক্সট, সত্যমেব জয়তে কথাটির উল্লেখ আমরা নিম্নলিখিত কোথায় পাই? অপশন 1 মুন্ডক উপনিষদ, অপশন 2 কথা উপনিষদ, অপশন 3 ছান্দোগ্য উপনিষদ, এবং অপশন 4 কোনোটিই নয়। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 মুন্ডক উপনিষদ। এই মুন্ডক উপনিষদ থেকেই আমরা সত্যমেব জয়তে কথাটির উল্লেখ পাই, এবং ভারতের স্বাধীনতার পর এটি আমাদের জাতীয় যে চিহ্ন বা সিম্বল, অর্থাৎ অশোক স্তম্ভের নিচে অ্যাডপ্ট করা হয় মুন্ডক উপনিষদ থেকেই। নেক্সট, বৈদিক যুগে জব শব্দটি নিম্নলিখিত কোন ফসলটিকে বোঝাতে ব্যবহার করা হতো? অপশন 1 বার্লি, অপশন 2 চাল, অপশন 3 গম, এবং অপশন 4 কোনোটিই নয়। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 বার্লি। বৈদিক যুগে বার্লিকে জব শব্দটি দ্বারা ডিনোট করা হতো। এবং এবার আমরা যদি দেখি যে গম এবং চাল বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হতো, সেই ক্ষেত্রে হয়ে যাবে গম বোঝাতে ব্যবহার করা হতো গোদম শব্দটি, এবং চাল বোঝাতে বিরিহি শব্দটি ব্যবহার করা হতো। নেক্সট, ভিসামত্তা বা বিশ্বমতা শব্দটি পরবর্তী বৈদিক যুগে
কাজ সম্পর্কে ব্যবহার করা হতো? অপশন 1 রাজা, অপশন 2 পুরোহিত, অপশন 3 ব্যবসায়ী এবং অপশন 4 কর সংগ্রহকারী। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 রাজা। বৈদিক যুগে রাজাকে বিষামতা বা বিশ্বমতা বলে ডাকা হতো। এবার আমরা একে একে দেখে নেব যে বৈদিক যুগে বা পরবর্তী বৈদিক যুগে পুরোহিত, ব্যবসায়ী এবং কর সংগ্রহকারীকে কী বলা হতো। তো পুরোহিতকে বলা হতো হোতার বা হোতরি, ব্যবসায়ীকে বলা হতো বৈশ্য এবং ট্যাক্স কালেক্টর অর্থাৎ কর সংগ্রহকারীকে বলা হতো ভাগদাদ। তো এইগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এখানে ভিসামত্তা শব্দটি ব্যবহার না করে অন্য শব্দ ব্যবহার করো, অর্থাৎ অন্য হোতার বা বৈশ্য শব্দেও জিজ্ঞাসা করা হতে পারে যে এই শব্দটি পরবর্তী বৈদিক যুগে কাজ সম্পর্কে ব্যবহার করা হতো। তো তোমরা এই এডিশনাল ইনফরমেশন থেকে কিন্তু অ্যান্সারটা করতে পারবে, এটা যদি মনে রাখো। নেক্সট, নিম্নলিখিত কোন বেদ থেকে আমরা বিভিন্ন প্রকার ঔষধি গুল্ম সম্পর্কে জানতে পারি? অপশন 1 ঋগ্বেদ, অপশন 2 সামবেদ, অপশন 3 যজুর্বেদ এবং অপশন 4 অথর্ববেদ। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 অথর্ববেদ। এই অথর্ববেদ থেকে আমরা শুধুমাত্র বিভিন্ন প্রকার ঔষধি গুল্ম সম্পর্কে জানতে পারি তাই না, এবং এই অথর্ববেদ থেকে আমরা বিভিন্ন প্রকার জাদুবিদ্যা সম্পর্কেও জানতে পারি। নেক্সট, শতপথ ব্রাহ্মণ নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশন 1 ঋগ্বেদ, অপশন 2 সামবেদ, অপশন 3 যজুর্বেদ এবং অপশন 4 অথর্ববেদ। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 সামবেদ। এবং এই শতপথ ব্রাহ্মণ থেকে আমরা কি জানতে পারি? শতপথ ব্রাহ্মণ থেকে আমরা বিভিন্ন বৈদিক রিচুয়ালস এবং বিভিন্ন দার্শনিক এবং পৌরাণিক ঘটনা সম্পর্কে জানতে পারি। এবং এই সামবেদ কি? সামবেদ ভারতীয় যে সঙ্গীত, সেই ভারতীয় সঙ্গীত ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। নেক্সট, নিম্নলিখিত কোন উপনিষদটি নবীনতম, অর্থাৎ নিম্নলিখিত কোন উপনিষদটি আর্লিয়েস্ট? অপশন 1 ছান্দোগ্য উপনিষদ, অপশন 2 মুন্ডক উপনিষদ, অপশন 3 বৃহৎ আরণ্যক উপনিষদ এবং অপশন 4 তৈতরীয় উপনিষদ। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 বৃহৎ আরণ্যক উপনিষদ। এই বৃহৎ আরণ্যক উপনিষদ হলো একটি প্রি বুদ্ধিস্ট টেক্সট এবং এর রচনার সময়কাল কত? 9th সেঞ্চুরি খ্রিস্টপূর্বাব্দ থেকে 6th সেঞ্চুরি খ্রিস্টপূর্বাব্দ। ঋগ্বেদের কততম মণ্ডল থেকে আমরা 10 রাজার যুদ্ধ সম্পর্কে জানতে পারি? অপশন 1 দ্বিতীয় মণ্ডল, অপশন 2 পঞ্চম মণ্ডল, অপশন 3 সপ্তম মণ্ডল, নাকি অপশন 4 নবম মণ্ডল? এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 সপ্তম মণ্ডল। সপ্তম মণ্ডল থেকে আমরা 10 রাজার যুদ্ধ সম্পর্কে জানতে পারি। নেক্সট, নিম্নলিখিত কোন সংগঠনটি রাজা নির্বাচনে সরাসরি জড়িত থাকত? অর্থাৎ আমরা সকলেই জানি যে বৈদিক যুগে রাজার যে 4টি সংস্থা ছিল, সভা, সমিতি, গণ এবং আরও একটি সংস্থা ছিল যা বর্তমানে আমার মনে হচ্ছে না, পরে আমরা কমেন্ট বক্সে জানিয়ে দেব। তো এই সভাগুলির মধ্যে বা এই সংগঠনগুলির মধ্যে কোনটি রাজা নির্বাচনে সরাসরি জড়িত থাকত? এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 সভা। বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? অপশন 1 শিক্ষা, অপশন 2 জন্ম, অপশন 3 পেশা এবং অপশন 4 দক্ষতা। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 পেশা, কারণ বৈদিক যুগে অর্থাৎ আর্লি বৈদিক যুগে আমরা কাস্ট ব্যবস্থা সিস্টেম সেইরকমভাবে লক্ষ্য করতে পারি না, যদিও লক্ষ্য করা যায় তা পেশার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে তা জন্মের উপর ভিত্তি করে গঠিত হয়। নেক্সট, বৈদিক যুগের মানুষজন নিম্নলিখিত কোনটির ব্যবহার জানত না? অপশন 1 বার্লি, অপশন 2 গম, অপশন 3 চাল এবং অপশন 4 তামাক। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 তামাক। এবার আমরা যদি বৈদিক যুগের দেখি যে মানুষজন কী কী জিনিসপত্র খাদ্যাভ্যাসে রাখত, তা হলো বার্লি, গম, চাল, ব্ল্যাক গ্রাম অর্থাৎ অড়হর, মুসুর, সেসাম অর্থাৎ মটর, এই সমস্ত দ্রব্যগুলি তাদের আমরা খাদ্যাভ্যাসে লক্ষ্য করি, কিন্তু তামাকের কোনো ব্যবহারের উল্লেখ আমরা সেই সময় পাই না। নেক্সট, বৈদিক যুগের অর্থনীতি মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? অপশন 1 ব্যবসা বাণিজ্য, অপশন 2 শিল্প, অপশন 3 কৃষিকাজ ও পশুপালন এবং অপশন 4 উপরে সবগুলি। এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 কৃষিকাজ ও পশুপালন। এবং এই বৈদিক যুগে
কার্পেন্টারকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। আজকের আমাদের 30 নাম্বার অর্থাৎ শেষ প্রশ্ন হলো, নিম্নলিখিত কাকে গড অফ মেডিসিন বলে অভিহিত করা হয়েছে? অপশন 1 চরক, অপশন 2 সুশ্রুত, অপশন 3 ধন্বন্তরী এবং অপশন 4 চাণক্য। এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, লাইভ চ্যাটে নয়। এই প্রশ্নটির উত্তর তোমরা সবাই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো। এবং এই ছিল আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি কোশ্চেন বৈদিক যুগের উপর। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। এবং যদি কোথাও কোনো প্রশ্ন নিয়ে কোনো প্রবলেম থাকে তো তা কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করব তা সলভ করার। থ্যাংক ইউ, স্টে টিউনড।